শান্তিপ্রিয় জাপানও কি এবার অশান্তির পথে? হঠাৎ পারমাণবিক ইস্যুতে উল্টো দিকে হাঁটছে কেন এশিয়ার এই দেশটি? জাপান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করবে? কারণ দেশটির এই ইস্যুটিকে ঘিরে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। তাহলে কি বিশ্ব এবার দেখতে চলেছে আরেক চমক? এদিকে প্রায় 15 বছর পর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে জাপান সরকার, যাকে ঘিরে দেশটিতে বিক্ষোভ হয়েছে। প্রশ্ন হলো, জনগণের তীব্র প্রতিবাদের মুখে পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ উৎপাদনে কেন ঝুঁকছে জাপান? এসব প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে ব্যবহৃত পারমাণবিক বোমার ক্ষত এখনো ভুলতে পারেনি বিশ্ববাসী। অথচ এমন পরিস্থিতির মাঝেই উত্তর কোরিয়া জানালো সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে পারে জাপান। এমন শঙ্কা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। উত্তর কোরিয়ার ওই কর্মকর্তার দাবি, জাপান তার 3টি অপারমাণবিক নীতি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রশ্ন হলো, জাপানের ওই 3টি অপারমাণবিক নীতিতে আসলে কি আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার নির্মমতার সাক্ষী হয় পুরো বিশ্ব। ওই হামলায় অন্তত 38,000 শিশুসহ নিহত হয় 1.5 লাখেরও বেশি মানুষ। এই ঘটনার পর অবশ্য পারমাণবিক বোমা দিয়ে আর কোনো দেশ কিংবা অঞ্চলে হামলা হতে দেখা যায়নি। আর জাপানও 1970 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি বা পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি করে। NPT চুক্তি অনুযায়ী জাপান 3টি অপারমাণবিক নীতি অনুসরণের সিদ্ধান্ত নেয়, যেগুলো হলো পারমাণবিক অস্ত্র ধারণ, উৎপাদন এবং প্রবর্তনের পথে না হাঁটা। যদিও এই চুক্তি সইয়ের আগে বেশ কিছু শর্তও আরোপ করে জাপান সরকার, যার মধ্যে রয়েছে দেশটির বেসামরিক খাতের উন্নয়নের জন্য পারমাণবিক শক্তি ব্যবহারের বিষয়টিও। এখন প্রশ্ন, হঠাৎ করেই কি জাপানকে ঘিরে এমন উত্তেজনা ছড়ালো? চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে বাণিজ্য সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন, যেখানে ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেন। ওই ঘটনার পরই জাপানেও পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তাভাবনা জোরালো হতে শুরু করে বলে দাবি উত্তর কোরিয়ার ওই জ্যেষ্ঠ কর্মকর্তার। পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রসঙ্গে জাপানের ভাষ্য কি? কয়েক মাস আগেই জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি। আগামী বছর দেশটি নতুন একটি প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করবে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। আর সেই প্রতিরক্ষা নীতিতে জাপানের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখা, বিকাশ কিংবা অনুমতি না দেওয়ার দীর্ঘদিনের সরকারি প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারেন কিনা নতুন এই প্রধানমন্ত্রী, তা নিয়ে চলছে নানান বিতর্ক। কারণ সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্রধারী দেশ চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া ক্রমবর্ধমানভাবেই জাপানকে হুমকি দিয়েছে। তবে জাপান তার অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে যাবে না জাপান সরকার, এমনটি জানিয়ে দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বলেন, এ প্রসঙ্গে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব বাস্তবায়নের লক্ষ্যে আমরা NPT কাঠামো বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখব। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রসঙ্গে জাপান তার অবস্থান পরিষ্কার করলেও ঘটনার সূত্রপাত কেবল এখানেই থেমে নেই। দেশটি প্রবেশ করতে চলেছে আরেক প্রতিযোগিতায়। ফুকুশিমার দুঃস্বপ্ন ভুলে জাপান কি সত্যি নতুন ঝুঁকি নিতে প্রস্তুত? কারণ দেশটি প্রায় 15 বছর পর
বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। প্রশ্ন হলো, এটা কি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নতুন জ্বালানি নীতি, নাকি রাজনৈতিক ঝুঁকি নিয়ে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা? 2011 সালে ভয়াবহ ভূমিকম্পে সুনামির কবলে পড়ে জাপান, যার কারণে দেশটির রাজধানী টোকিও থেকে 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করতে বাধ্য হয় জাপান। ওই ঘটনার প্রায় 15 বছর পর বিশ্বের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবারও চালু করার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জাপান সরকার। যদিও দেশটিতে বর্তমানে 14টি পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। জাপানের অন্যতম প্রধান বন্দর শহর নিগাতার গভর্নর হিদেও হানাজুমি এরই মধ্যে বিষয়টিকে ঘিরে আঞ্চলিক আইনসভায় আস্থা ভোটও পাশ করেছেন। দেশটির এই বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনার দায়িত্বে রয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার নামে একটি প্রতিষ্ঠান, যারা 2011 সালে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্বেও ছিল। তবে নিগাতার আঞ্চলিক আইনসভায় আস্থা ভোট পাশের আগে শহরটির প্রায় 300 জন ব্যক্তি বিক্ষোভের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই জাপানের বয়োজ্যেষ্ঠ নাগরিক। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি স্থানীয়দের আস্থা ফেরানোর জন্য টোকিও ইলেকট্রিক পাওয়ার আগামী 10 বছরে প্রায় $641 মিলিয়ন নিগাতা শহরের উন্নয়নে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রশ্ন হলো, জাপান ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করলে কতটা লাভবান হবে? সম্প্রতি জাপানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হলে দেশটির রাজধানী টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% বৃদ্ধি পাবে। তাই তো দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। জাপান জুড়ে ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে এআই ডেটা সেন্টারের ব্যবহার, আর এক্ষেত্রে দেশটির সরকারের দাবি আগামী 10 বছরের মাঝে জাপানে জ্বালানির চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর সেই চাহিদা পূরণের জন্য দেশটি 2040 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার দ্বিগুণে উন্নীত করে 20% নির্ধারণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। জাপানের পারমাণবিক ইস্যুতে মাথা ঘামালেও উত্তর কোরিয়া নিজেই এই অস্ত্র তৈরি করেছে, আর পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও বৃদ্ধির পথেই কিম জং উনের দেশটি। এমন পরিস্থিতিতে টোকিওর সাথে উত্তেজনায় কেন জড়াচ্ছে পিয়ংইয়ং? সাম্প্রতিক সময়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে জাপানের বন্ধুত্বের সম্পর্কে উষ্ণতা ছড়িয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর ন্যাটো জাপান সম্পর্ক আরও গভীর হয়, যদিও পশ্চিমা সামরিক জোটটির সদস্যপদ পায়নি জাপান। সাইবার প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগে ত্রাণ সহায়তা সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন ইস্যুতে একসাথেই কাজ করছে ন্যাটো ও জাপান। এমনকি চলতি বছরের জানুয়ারিতে পশ্চিমা সামরিক জোটটির সাথে কূটনৈতিক মিশনও চালু করেছে জাপান সরকার, যার মাধ্যমে ন্যাটোর সদস্যপদ পেতে জোটটির সাথে রাজনৈতিক সংলাপের পথ সুগম করে টোকিও। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। তখন থেকেই ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আসছে জাপান সরকার। আর রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার রয়েছে বহুদিনের বন্ধুত্বের সম্পর্ক। সেই সাথে পিয়ংইয়ংয়ের পারমাণবিক বোমা তৈরির ইস্যুটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে উত্তর কোরিয়ার তুমুল উত্তেজনা। এদিকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কিছু আইন প্রণেতা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন, যেখানে তারা মার্কিন প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যেন সাবমেরিনের মাধ্যমে জাপানকে পারমাণবিক অস্ত্রে ক্ষমতাধর করে। তাই তো বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে জাপানের এই ঘনিষ্ঠ সম্পর্ককে নিজেদের প্রতিরক্ষার জন্য হুমকি হিসেবেই দেখে উত্তর কোরিয়া। অথচ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বাধীন দেশটির কাছে 50টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের। এমনকি এই অস্ত্রের ভাণ্ডার দ্রুত গতিতে বৃদ্ধিও করছে পিয়ংইয়ং, এই তথ্যও জানিয়েছে মার্কিনী সংস্থাটি। পারমাণবিক হামলার ভয়াবহ স্মৃতি, ফুকুশিমার ক্ষত আর উত্তর কোরিয়ার হুমকি,
সব মিলিয়ে নতুন এক সংকটে জাপান। বিদ্যুৎ উৎপাদন থেকে প্রতিরক্ষা, সবখানেই এখন পারমাণবিক ইস্যুর ছায়া। তবে জাপান বলছে তাদের লক্ষ্য কেবল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। কিন্তু ইতিহাস জানে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার সবচেয়ে উজ্জ্বল সাক্ষী জাপানই। তাই প্রশ্ন থেকেই যায়, নিজেদের নিরাপত্তার খাতিরে কি জাপান ভুলে যাবে অতীতের সেই শিক্ষা, নাকি বিশ্বকে দেখাবে নতুন কোনো শান্তির দৃষ্টান্ত?